হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রানী ভবানীর আজকের পর্বে রিভিউ শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে দাসীর হাত থেকে পাওয়া জিনিসটি ভবানী হাতে নিয়ে ভাবতে থাকে যে সেটা আসলে কি। ঠিক তখন সত্য সেখানে এসে ভবানীকে বলে, বৌঠান, এই জিনিস আপনার কাছে কিভাবে এলো? এত এত বাকনস অস্ত্র, এটা দিয়ে শিবাজি আফজল খাঁকে হত্যা করেছিলেন। এই একটা ভয়ানক গুপ্ত অস্ত্র, কিন্তু এটা পেলেন কিভাবে? বৌঠানকে সত্য জিজ্ঞাসা করছে। ভবানী বলছে, এক দাসী প্রসাদ ঠাকুরবর ঘর থেকে এই জিনিসটা নিয়ে বেরোচ্ছিল। সত্য সত্যর মুখ থেকে এই অস্ত্র সম্পর্কে, এই অস্ত্রের বিশেষত্ব সম্পর্কে জানতে পেরে ভবানীর কাছে কিন্তু সবটা পরিষ্কার হয়ে যায়। আর এরপরে সত্যকে বলছে যে ফটিককে, তার মানে বাঘনক, এই অস্ত্র দিয়েই হত্যা করা হয়েছিল। ঠিক তখনই নিশ্চয়ই প্রসাদ ঠাকুরবর হাতখানা তার হাড়খানা সেইখানে পড়ে গেছিল, সেই ঝোপের মধ্যে। বলছে যে এই 20 তীর মারার বুদ্ধি তার প্রসাদ দাদার, আর গুপ্তঘাতক তারই মুখ বন্ধ করতে এই অস্ত্রের ব্যবহার করেছিল, আর করে তাকে মেরে ফেলা হয়েছে। ভবানী বলছে যে আর আমারও সেটাই মনে হচ্ছে। এরপর এই ব্যাপারটা বিচার সভায় সবার সামনে তুলবে বলে সত্যকে নিয়ে বেরিয়ে পড়ে ভবানী। এরপর ভবানী বিচার সভায় গিয়ে সেই বাঘনক অস্ত্র দেবীপ্রসাদকে দেখিয়ে বলছে, এই অস্ত্র আপনার ঘরে কি করছিল? নেত্রকালী প্রসাদের মা তখন মনে মনে বলছেন যে আমি যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। এরপরে রামকান্ত সেই বাঘনকটিকে হাতে নিয়ে এরপর শিবাজির এটা বলছে যে এটা শিবাজির ব্যবহৃত অস্ত্র। দেবীপ্রসাদও মনে মনে ভাবছে যে ভবানী বৌঠান এটাও হাতে পেয়ে গেল, তাহলে আর মনে হয় শেষ রক্ষে হবে না। রামকান্ত সহ বাড়ির বাকিরাও কিন্তু এরপর দেবীপ্রসাদকে তাদের উত্তর দেওয়ার জন্য জোর করতে থাকে। দেবীপ্রসাদ কি বলবে এটা বুঝে পায় না। ভবানী তখন তাকে বলছে যে আপনাকে আর কিছু বলতে হবে না, আমি সবটা মিলিয়ে দিচ্ছি। আমাদের প্রসাদ ভবনের দিন 20 তীর ছোড়ার মূলে আর কেউ নয়, ছিলেন এই প্রসাদ ঠাকুরবো। আর ফটিক যাতে কোনোভাবে এটা ফাঁস না করে দেয়, তাই নিজেকে বাঁচাতে তাকে প্রাণে মেরে ফেলেন। আর বাঘনকের ব্যবহার করেন যাতে সবাই এটা মনে করে যে কোনো প্রমাণ খুঁজে পাবে না, মনে করবে যে বাঘে মেরেছে। রঘুরাজা এটা শুনে রেগে গিয়ে দেবীপ্রসাদকে জিজ্ঞাসা করেন যে এই বাঘনকটি কি তার ঘরে ছিল? প্রসাদ ভয়ে সত্যিটা স্বীকার করে ফেলে। রঘুরাজা তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে আর কোনোভাবেই দেবীপ্রসাদের নির্বাসন আটকানো যাবে না। সত্তর ঠাকুমা তখন ভয়ে ভয়ে বলছে রঘুরাজাকে, এটা নিজেদের বাড়ির ব্যাপার, তো নিজেদের মধ্যেই মিটিয়ে নিলে হতো না ভেতর ভেতর। রঘুরাজা তখন জোর গলায় চিৎকার করে বলছেন, রাজদ্রোহের কোনো ক্ষমা নেই, আজ পর্যন্ত হয়নি আর হবেও না। তাই দেবীপ্রসাদকে নির্বাসনে যেতেই হবে। আর ভবিষ্যতে যদি কোনোদিনও নিজের মানসিকতা বদলাতে পারে আর রাজপ্রাসাদে ফেরত আসতে চায়, তাহলে তাকে নাটোরে ফেরানো হবে। সেই সিদ্ধান্ত হবে নাটোরের যুবরাজ রামকান্ত আর রানী ভবানীর। রামকান্ত তখন জানিয়ে দেন, রাজামশাই সকলকেই জানিয়ে দেন যে রঘুরাজা যেটা বলল সেটাই হচ্ছে শেষ কথা। এরপর আস্তে আস্তে সেখান থেকে চলে গেলে কান্তর মা অন্নপূর্ণা রঘুরাজাকে বলেন তিনি তার সাথে কিছু কথা বলতে চান। রঘুরাজা জানান তবে তাকে যেন দেবীপ্রসাদের সাজা মুকুব করার কোনো অনুরোধ না করা হয়। অন্নপূর্ণা বলেন তিনি তার সাথে অন্য ব্যাপারে কথা বলতে চান। এই বলে কলাবতীর প্রসঙ্গ তোলেন, তাকে যেন বকুল গ্রামে না রাখা হয়। এই মেয়ের ছায়াও যেন আমাদের কান্তর আর ভবানীর উপরে না এসে পড়ে, তাকে যেন দূরে কোথাও পাঠিয়ে দেওয়া হয়। রঘুরাজা তখন সেই মতো তাকে যেন দূরে কোথাও পাঠিয়ে দেওয়া হয় সেই ব্যবস্থা করতে বলেন, আদেশ দেন যে কলাবতীকে যত তাড়াতাড়ি সম্ভব কোনো আখড়া বা আশ্রমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা যাতে করা হয়। দেওয়ানমশাই দয়ারাম তখন সেই মতো করে পুটিকে খবর পাঠান যে আজ রাতের মধ্যেই তাকে নাটোর ছেড়ে চলে যেতে হবে, আর কোনোদিনও সে নাটোরে ফিরে আসতে পারবে না। একথা শুনে কেন্দ্রী দিদি পাইক সর্দারকে বলছেন যে জোর জুলুম নাকি, তুমি কে এই কথা বলার? যুবরাজকে ডাকো, যুবরাজের সাথে আমি কথা বলবো, পুটি কথা বলবে, তারপর যদি মনে হয় আমাদের, তাহলে আমরা এখান থেকে যাব। পুটি তখন কেন্দ্রী দিদিকে বারণ করে বলছে যে তোমার কথা শুনে চললে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। তোমার কথা আমি আগে শুনিনি, কিন্তু এখন আমি শুনে চলবো। আর কান্তদাদার থেকে দূরে সরে যাওয়াটাই হচ্ছে আমার জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে। এদিকে রামকান্ত কিন্তু রাজপ্রাসাদে বসে মনে মনে এটাই ভাবছেন যে এই ষড়যন্ত্রে পুটিও যুক্ত ছিলেন, তাই রঘুরাজা নিশ্চয়ই তাকে
আর এখানে থাকতে দেবে না, অন্য কোথাও পাঠিয়ে দেবে, আর কোনোদিনও আমি ওকে দেখতে পাবো না, আর কোনোদিনও আমাদের দেখা হবে না, মানে এমনটা মনে মনে ভাবছে। রামকান্ত এরপরে দেওয়ান মশাইকে ডেকে সেটা জিজ্ঞাসাও করেন। দয়ারাম তখন জানাচ্ছে যে সেই রকমই আদেশ দেওয়া হয়েছে। রামকান্ত এরপর থেকে তার কাছ থেকে কিছু মুদ্রা নিয়ে এলে দেওয়ান মশাইকে দিচ্ছে পুটিকে দিয়ে দেওয়ার জন্যে। তখন দেওয়ান মশাই কিন্তু বলছেন যে তাকে কিন্তু দেওয়া হয়েছে, তার যাতে সারা জীবন ভালো করে চলে যাওয়া হয় সেই ব্যবস্থা, চলে যায় সেই ব্যবস্থা করা হয়েছে। তবুও মানে বলছে আর কি রামকান্ত যে এটা আমার তরফ থেকে। ঠিক সেই সময় কিন্তু ভবানী ঘরে প্রবেশ করছে, আর প্রবেশ করতে এই ব্যাপারটা দেখে, আর দেখে মনে মনে ভাবছে যে রামকান্ত মানে ওনার আর কি সমস্ত চিন্তা পুটি দিদিকে ঘিরেই। আর আমি তো এটা জানি, আমি যে কেন এই ব্যাপারটা নিয়ে এত ভাবছি তাই বলছে। এরপরে ভবানীকে দাঁড়িয়ে থাকতে দেখে রামকান্ত ভবানীকে ভেতরে আসতে বলে, আর এটা বুঝে যায় যে সে হয়তো সমস্তটাই শুনে ফেলেছে। এরপর ভবানীকে তার ব্যাখ্যা দিতে চাইলে ভবানী তখন রামকান্তর সামনে হাত জোড় করে বলছে যে থাক, তাকে আর কিছু বলতে হবে না। এরপর ভবানী মা ভবানীর মূর্তির সামনে গিয়ে হাত জোড় করে বলছে, তুমি এইভাবে আমার পাশে পাশে থেকো, যতদিন আমি সবসময় মানে যতদিন আমি নাটোরের উন্নতিতে যাতে সবসময় থাকতে পারি আর কি, এই নাটোরের উন্নতিতে যুবরাজের পাশে যাতে সবসময় থাকতে পারি, তুমি সবসময় আমার পাশে থেকো, আমাকে আশীর্বাদ করো। বলছে যে আমি একদম চাইনি যে প্রসাদ ঠাকুরবাবুকে নির্বাসনে পাঠানো হোক। রামকান্ত ভবানীর মুখ থেকে এই কথা শুনে বলছে, দেবী প্রসাদের পাপের ঘড়া পূর্ণ হয়েছিল ভবানী, সেখানে তোমার কোনো দোষ নেই। ভবানী এটা শুনে যুবরাজের জন্য মানে খাবারের ব্যবস্থা করবে বলে চলে যেতে চায়। রামকান্ত তখন ভবানীকে আটকে বলছে, আজকে রাজসভায় তুমি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছ, আমি সেটা এই জন্মেও ভুলতে পারবো না। ভবানী তখন বলছে, এটা আমার কর্তব্য যুবরাজ, আমার মনে আছে আমাদের বিয়ে হয়েছে কেবলমাত্র নাটোরের মঙ্গলের জন্য, শ্রীবৃদ্ধির জন্য, আর তো বেশি কিছু নয়। রামকান্ত তখন বলছে, ভবানী তুমি সেই ফুলশয্যের অভিমান এখনো মনে ধরে রেখেছো? আমাকে বলতে পারো মানে কি করলে তোমার এই অভিমান কাটবে? ভবানী তখন বলছে, মানে কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, যুবরাজের জন্য আবার খাবার আনতে যাওয়ার কথা বলছে, দিয়ে বলে আবার ঘর থেকে বেরিয়েও পড়ে। রামকান্ত মনে মনে ভাবছে যে একদিকে হচ্ছে পুটি, আর তাকে নিয়ে তাকে খুব সচেতন থাকতে হবে, আর সেটাই নাকি নাটোরের জন্য মঙ্গল হবে। আর অন্যদিকে ভবানী, যার মুখে নিজের জন্য কোনোদিনও কোনো কথা ফোটে না, কিন্তু মনজোড়া অভিমান, তাই তার ব্যাপারটা তাকে আরো বেশি করে খেয়াল রাখতে হবে। এরপরে ভবানী রান্নাঘরে গিয়ে সেখানে ইন্দু দিদি ভবানীকে বলছে যে তুই আবার আসতে গেলি কেন, আমি তো খাবারগুলো পাঠিয়ে দিচ্ছিলাম। ভবানীর কিন্তু চোখে জল। ভবানী বলছে, না আসলে আমি সাজিয়ে দিত। বলে, বাবা মরণ, প্রেম দেখি আর কমছে না, এরমভাবে বলছে। এবার ভবানী কিন্তু ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করে দিয়েছে। বলছে, এই জন্য আমি তোমাকে কিছু বলি না, তুমি তো সবটাই জানো, বলো ফুলসজ্জার রাত থেকে তো সবটাই জানো। তখন ইন্দু দিদি দৌড়ে গেছে ভবানীর কাছে, বলছে, কাঁদে না বোন, কাঁদে না, এই বলে সামলাচ্ছে আর কি ভবানীকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।